কোটা সংস্কার আন্দোলন স্থগিত হলেও একাংশের ঢাকা সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেয়া হবে না বললেন ওবায়দুল কাদের। কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের মামলায় বেগম জিয়ার জামিন নামঞ্জুর। তার ঘাড় ও কোমরের হাড়ে কিছু সমস্যা আছে, জানালেন মেডিকেল বোর্ড প্রধান। পথনির্দেশক বয়াবাতি না থাকায় কালবৈশাখী মৌসুমে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দেশের নদীপথ। বিআইডব্লিউটিএ-কে কঠোর হওয়ার তাগিদ, প্রস্তুতি রয়েছে জানালেন মন্ত্রী। ধামরাইয়ে বাসে পোশাক শ্রমিককে ধর্ষণ মামলায় গ্রেফতার ৫ জন ৩ দিনের রিমান্ডে। সিলেটে মা ছেলে হত্যায় গৃহকর্মী তানিয়া ও তার স্বামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা প্রস্তুতি, নববর্ষের নতুন পোশাক কিনতে বুটিকগুলোতে ক্রেতাদের ভিড়। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি জাফর সাদিক। কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন আন্দোলনকারীদের একটি অংশ। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন ক্লাস পরীক্ষা চলছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর কোটা সংস্কার আন্দোলন বানচাল করতে একটি মহল উপাচার্যের বাড়িতে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীদের একাংশ। কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেছে আন্দোলনকারীদের একাংশ। সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ঘুরে দেখা যায় শ্রেণীকক্ষগুলোতে নেই কোনো শিক্ষার্থী, তালা ঝুলছে বেশিরভাগ শ্রেণীকক্ষের দরজায়। ক্যাম্পাস ছিল অনেকটাই ফাঁকা। যতদিন আমাদের দাবি মানা হবে না ততদিন পর্যন্ত সব ক্লাস বর্জন, আমরা এখানেই থাকবো। আমরা সবাই মিলে যে যার জায়গা থেকে দাঁড়িয়ে আছি, কোনো রকমের ক্লাস হবে না, কোনো রকমের পরীক্ষা হবে না, আমরা সবাই এখানে আছি, এখানে থাকবো। এই আন্দোলনে দলমত নির্বিশেষে সবাই আছে, সব মতেরই আছে এবং আমরা সর্বান্তকরণে চাই যে এই কোটা সংস্কার হোক, আমরা কোটা বাতিল চাই না। দুপুরের দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন আন্দোলনকারীদের একটি অংশ। কোটা সংস্কারের দাবি জানান তারা। পাশাপাশি ক্যাম্পাসে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ, জল কামান ব্যবহার এবং শিক্ষার্থীদের আহত হবার ঘটনার তদন্তের দাবি জানান। উইদাউট এনি রিজন পুলিশরা আমাদের উপর অ্যাটাক করে। আমাদের ক্যাম্পাসে কমার্স স্টুডেন্টদের উপর কেন পুলিশ আক্রমণ করবে? আমাদের ক্যাম্পাসে ঢুকে আমাদের কোনো নিরাপত্তা নাই, তাহলে আমরা এখানেতে আমাদের অবশ্যই যৌক্তিকতা আছে। আমরা এখানে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা এখানে অবস্থান করব। আমরা আমাদের মেধা দিয়ে আমাদের চাকরির যোগ্যতা অর্জন করতে চাই, এটার জন্য আমাদের কেন 1 মাস অপেক্ষা করতে হবে? সরকারের 1 মাস সময় বেঁধে দেওয়ার পরিপ্রেক্ষিতে আন্দোলন সাময়িক স্থগিত রাখতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীদের আরেকটি অংশ। আমরা মতিয়া চৌধুরীর এই বক্তব্য প্রত্যাহার করে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় বাংলার ছাত্র সমাজ সারা বাংলার আনাচে কানাচে দাবানল ছড়িয়ে দেবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক আছে উল্লেখ করে ক্লাস ও পরীক্ষা হচ্ছে না এমন বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। সকল ক্লাস, সকল পরীক্ষা সেগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং এগুলোর কোনো ব্যত্যয় নেই। প্রশাসনিক কর্মকাণ্ড কোনোটারই কোনো স্থবিরতা থাকবে না, প্রত্যেকটাই চলমান আছে, কোনো অনিশ্চয়তার কোনো কারণ নাই। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন পরিদর্শনে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তার সঙ্গে ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এবং ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। বর্বরতার সঙ্গে যারা জড়িত কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ে আরও সিসিটিভি আছে, মিডিয়ার ফুটেজ আছে, আমরা অনেক প্রমাণ পেয়েছি। এর আগেও যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারে উস্কানি দিয়েছে, এটা নিয়েও আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। উপাচার্যের বাসভবনে হামলার প্রতিবাদে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা। মানববন্ধন থেকে ঘোষণা দেয়া হয় আগামী বৃহস্পতিবার 1 ঘন্টার কর্মবিরতি পালন করা হবে। আগামী পরশুদিন আমাদের কর্মবিরতি অনুষ্ঠান আমরা পালন করব, সেটি 12টা থেকে 1টা পর্যন্ত চলবে। পরে মানববন্ধন শেষে শিক্ষকরা ভিসির বাসভবন পরিদর্শনে যান। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন ও প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এদিকে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের প্রতিবাদে আজও ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীদের একাংশ।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সিনেট ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় আশ্বাস না দিয়ে দ্রুত কোটা সংস্কারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সংঘর্ষের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগের ক্লাস হয়নি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা মুক্তিযোদ্ধারা অসম্মান করি না, তার যাদের শ্রেষ্ঠ সন্তান আমরা শ্রদ্ধা করি, প্রাণ ভরে শ্রদ্ধা করি, কিন্তু যে কোটা আছে কোটা অবশ্যই সংস্কার করে 10% নিয়ে আসতে হবে। এই আন্দোলনে দেখা গেছে যে আমাদেরকে 1 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে, যেটা কিনা একটা আশ্বাস হিসেবেই আমরা ধরে নিচ্ছি। সেই আশ্বাস থেকে আমরা সন্তুষ্ট না। 1 মাসের সময় নেওয়া এটা আমি কোনোভাবেই যুক্তিযুক্ত মনে করি না একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে, এবং আমি মনে করি আমাদের সাথে সবাই আছে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। অরাজকতা সৃষ্টি করতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ফেসবুকে অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা করা হবে। ডিসির বাড়িতে যতগুলো ক্যামেরা ছিল সেই ক্যামেরাগুলো সরিয়ে ফেলা হয়েছে, মানে নিয়ে গিয়েছে তারা। তারপরেও আমাদের কাছে কিছু রয়েছে, আপনাদের ক্যামেরার ফুটেজগুলো আমাদের কাছে রয়েছে, এবং আমরা এইগুলি দেখে শনাক্ত করে আমরা এটার ব্যবস্থা অবশ্যই নেব। আমরা সত্যতা যাচাই করব, প্রকৃত দোষী ব্যক্তিকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। ভিসির বাড়ির ভাঙচুরের মামলা এটা হবেই। ভুয়া নিউজ দিয়ে ছাত্রদের উত্তেজিত করা, মিথ্যা অপবাদ দিয়ে এই মিথ্যা কথাগুলো এই ফেসবুকের মাধ্যমে প্রচার করে, তা যিনি করেছেন তাকে আমরা শনাক্ত করব, তার বিরুদ্ধে আইসিটি একটা মামলা হবে। কোটা সংস্কার নিয়ে আন্দোলনের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা। সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশ নেন জেলার সবকটি উপজেলার মুক্তিযোদ্ধারা। এ সময় তারা অভিযোগ করেন, দেশে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের ষড়যন্ত্র চলছে। কোটা বাতিল করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন মুক্তিযোদ্ধারা। কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় 8 জন নিহতের মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ এই আদেশ দেন। 8 এপ্রিল জামিন চেয়ে আদালতে আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। সকালে ওই আবেদনের উপর শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। একই সঙ্গে 24 এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। 2015 সালের 3রা ফেব্রুয়ারি কুমিল্লার 14 গ্রামে পেট্রোল বোমা হামলায় বাসের 8 যাত্রী নিহত হন। এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 77 জনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে বেগম জিয়া সহ 69 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। আমরা বলেছিলাম যে এটা এফআইআর এ ম্যাডামের নাম নেই এবং কোনো আসামিও স্বীকারোক্তি দিয়ে বা কোনো সাক্ষীও ওনার নাম বলেনি। সেহেতু উনি বৃদ্ধ মানুষ, উনি জামিন পাওয়ার হকদার এবং অন্য আসামিরা সবাই জামিনে মুক্ত আছে এবং উনি অসুস্থ। আমরা 97-এ ওরা জামিন চেয়েছিলাম, আদালত আমাদের আবেদন নামঞ্জুর করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এক্স-রে রিপোর্টে ঘাড় ও কোমরের হাড়ে কিছুটা সমস্যা পাওয়া গেছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের হাতে রিপোর্ট এসে পৌঁছেছে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান ডাক্তার শামসুজ্জামান। বেগম জিয়ার রক্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। এজন্য তাকে আগের ওষুধগুলোই সেবন করার পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি তাকে কিছু শারীরিক ব্যায়াম করারও পরামর্শ দেওয়া হবে। নতুন কোনো ওষুধের প্রয়োজন নেই বলেও জানান মেডিকেল বোর্ডের প্রধান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের মাধ্যমে রিপোর্টগুলো কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। পরীক্ষাগুলো রিপোর্ট আমরা পাইছি, দেখছি, তাতে রক্তের রিপোর্টগুলো জাস্ট ভেরি গুড, খুব সুন্দর, স্বাভাবিক আছে। আর হাড়ের সংগত কারণে হাড়ের কিছু পরিবর্তন আছে।
এটা ন্যাচারাল। সেই পরিবর্তনের জন্য আমরা যে ওষুধ দিয়ে আসছি সেটাই আমরা রেখেছি। ওনার পাশাপাশি কিছু এক্সারসাইজ বা ফিজিওথেরাপি এগুলো কিছু লাগতে পারে। বাংলার সময় আরও থাকছে। চট্টগ্রামে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুরুল আলম হত্যা মামলায় 5 জনের ফাঁসির আদেশ, দণ্ডপ্রাপ্তদের 4 জন পলাতক। নদীতে প্রয়োজনীয় পথনির্দেশক বয়াবাতি না থাকায় কালবৈশাখী মৌসুমে নদীপথ ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। নিয়ন্ত্রণহীনভাবে চলা অসংখ্য মালবাহী নৌযান ঝুঁকি আরও বাড়িয়ে দেবে বলে শঙ্কায় রয়েছেন লঞ্চ সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, যাত্রীদের নিরাপত্তায় বিদ্যমান আইন পরিবর্তনের পাশাপাশি আরও কঠোর হতে হবে বিআরডব্লিউটিএ-কে। সরকার বলছে, নদীপথে কালবৈশাখী মোকাবেলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। যতদূর চোখ যায় সব দিকেই অথই জলরাশি। কালবৈশাখী মৌসুম হওয়ায় কুল কিনারাহীন পদ্মা মেঘনা যেন আরো ফুলে ফেপে উঠেছে। এসবের মধ্যেই হাজারো যাত্রী বুকে ধারণ করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে যাত্রীবাহী লঞ্চ। তবে নদীর অধিকাংশেই পথ নির্দেশক বয়াবাতি না থাকায় কালবৈশাখী মৌসুমে নদীপথ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে শঙ্কায় রয়েছেন লঞ্চ চালকরা। ঢাকা বরিশাল রোডে পর্যাপ্ত পরিমাণ আমাদের বয়াবাতি নাই। মেয়াসরে 2-3টে বয়াবাতি ছিল, কিন্তু তার কোনো বাতি জ্বলে না। আমরা অনেক ঝুঁকি নিয়ে চলি। যখন ঝড়ে পড়ছি তখন চতুর্দিকে অন্ধকারে আমি কিছু দেখবো না। তখন যদি সামনে একটা বিকল্প থাকে বা সামনে মার্কা থাকে, আমার একটা নিশানা থাকবে যে আমি এখন ওই জায়গায় আছি। তবে লঞ্চ মাস্টার সহ সংশ্লিষ্টরা বলছেন, কালবৈশাখী মৌসুমে নদীপথকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ করে তুলছে এসব হাজার হাজার অবৈধ বালুবাহী নৌযান। বিশেষ করে ঝড় দেখা দিলে এসব বালুবাহী নৌযান নিজেদের নিয়ন্ত্রণ করতে না পারায় তখন যাত্রীবাহী লঞ্চগুলো ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় বলে দাবি তাদের। যখনই কালবৈশাখী দেখা দেয় তখন আমরা যেদিক থেকে ঝড় আসে ওদিকে আমাদের সেভ করে চলাচল করতে হয়। দেখা গেল যে আমাদের সামনে পড়ে যায় বালুর ট্রলার। এখন আমরা কি বালুর ট্রলার বাঁচাবো নাকি যাত্রী বাঁচাবো, না নিজের নিরাপদে চলবো? কালবৈশাখী ঝড়টা যখন শুরু হয় এগুলোর তখন কোনো নিয়ন্ত্রণ থাকে না। ও আইসা আমার গায়ে পড়ে আমাকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বেশিরভাগ সময়ই কালবৈশাখী ঝড়ের কোনো পূর্বাভাস পাওয়া যায় না। তাই এ মৌসুমে দুর্ঘটনা থেকে বাঁচতে বিশাল নদীপথকে শৃঙ্খলায় আনার পাশাপাশি ত্রুটিমুক্ত করতে হবে সব নৌযানকে। পাশাপাশি প্রত্যেক যাত্রীর জন্য লাইফ জ্যাকেট নিশ্চিত করার পরামর্শ তাদের। পর্যাপ্ত পরিমাণের বয়া বাতি বিকন যেগুলো নৌপথে স্থাপন করাটা জরুরি। মাস্টার নাবিক যারা আছেন ওনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং দিতে হবে। প্রত্যেকটা যাত্রীর জন্য যে লাইফ জ্যাকেট রাখতে হবে এই জিনিসটা আইনের মধ্যে এখনো অন্তর্ভুক্তি করা হয়নি। আমার মনে হয় এটা খুবই জরুরি। বয়া, তারপর লাইফ র্যাফট যেগুলো থাকার প্রয়োজন ওগুলো রাখতে হবে। যাত্রীদেরকেও আরেকটু সচেতন হতে হবে, তারা যাতে কোনো একটা ঝড়ো পরিস্থিতিতে হুড়াহুড়ি না করেন। আমাদের দুর্ভাগ্য হলো এখানে যে বয়াবাতি চুরি করে নিয়ে যায়। তবে যখনই এটা আমাদের দৃষ্টিতে আসে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আবার বয়াবাতি দিয়ে দিই। আমরা বেশ কিছু এই ধরনের নৌযান আটক করেছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছি। ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে। রাত্রিবেলায় বালুবাহী যে ট্রলারগুলো এগুলোকে চলতে দেব না। সরকারি হিসেব মতে গত এক যুগে নদীপথে কমপক্ষে 264টি দুর্ঘটনায় মারা গেছেন প্রায় 1500 মানুষ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যশোরের মনিরামপুরের সিদ্দিকুর রহমান গাজী সহ 6 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান কর্মকর্তারা। আসামি সিদ্দিকুর গ্রেফতার থাকলেও মামলার স্বার্থে বাকিদের নাম প্রকাশ করা হয়নি। তাদের বিরুদ্ধে ৭১-এ মুক্তিযোদ্ধাদের আটক, শারীরিক নির্যাতন, 4 জনকে ধর্ষণ ও 11 জনকে হত্যার 6টি অভিযোগ আনা হয়েছে। আসামিরা মনিরামপুরের বিজয়রামপুর, ভোজগাতি, দিকদানা, নোয়ালী, চীনাটোলা সহ বেশ কয়েকটি অঞ্চলে এসব অপরাধ করে। 5 জনের বিরুদ্ধে আমরা এই তদন্ত প্রতিবেদন দিব। সাক্ষী 33 জন। অপরাধ সংগঠনের স্থান হলো যশোর জেলায় মনিরামপুর থানার বিজয়রামপুর, ভোজগাতি, চীনাটোলা বাজারের পূর্ব পাশে হরিহর নদীর উপর স্থাপিত ব্রিজ। অপরাধের ধরন আটক, শারীরিক নির্যাতন, ধর্ষণ, হত্যা। চট্টগ্রামে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুরুল আলম হত্যা মামলায় 5 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায় 2011 সালে স্ত্রীকে নিয়ে চট্টগ্রামের বায়েজিদের বাড়িতে বেড়াতে আসেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুরুল আলম। ওই বছরের 30 মে তার বন্ধুর বাড়িতে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। সে সময় নুরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন বায়েজিদ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে জুয়েল বড়ুয়া ও তার 4 সহযোগীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এদের মধ্যে 4 জন পলাতক রয়েছে। ঢাকার ধামরাইয়ে এক পোশাক শ্রমিককে জোর করে বাসে উঠিয়ে ধর্ষণের মামলায় চালক ও হেলপার সহ গ্রেফতার 5 জনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের আদালতে হাজির করে 7 দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে 3 দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক। রোববার ঢাকার ধামরাইয়ে এক নারী পোশাক শ্রমিককে জোর করে বাসে তুলে নেয় কয়েকজন বখাটে। পরে মহাসড়কের কসমস এলাকায় বাসটি থামিয়ে ওই নারীকে ধর্ষণ করে তারা। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকেই বাসের চালক ও হেলপার সহ 5 জনকে আটক করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর অপারেশন জাকারিয়া উনি আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তো সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান উনি শুনানি গ্রহণ করেছেন। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের শুনানি গ্রহণ করে উনি জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সিলেটে মা ছেলেকে হত্যার ঘটনায় গৃহপরিচারিকা তানিয়া ও তার স্বামী মামুন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতরাতে সিলেট মেট্রোপলিটন আদালতের বিচারক হরিদাস কুমারের কাছে 164 ধারায় জবানবন্দি দেয় তারা। পরে তাদের কারাগারে পাঠানো হয়। 1 এপ্রিল সিলেটের মীরাবাজার এলাকার একটি বাসা থেকে রোকেয়া বেগম ও তার ছেলে রবিউল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় 5 বছরের শিশু রাইসাকে। এ ঘটনায় কোতোয়ালি থানায় অজ্ঞাত 4 জনের বিরুদ্ধে মামলা করেন নিহত রোকেয়া বেগমের ভাই জাকির। তানিয়া এবং তার স্বামী ইউসুফ মামুনকে বিজ্ঞ আদালতে হাজির করা হয় এবং তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য বলায় বিজ্ঞ মহানগর হাকিম হরিদাস সরকার উনি 164-এ জবানবন্দি রেকর্ড করেছেন এবং তারা কিভাবে এই ঘটনা সংঘটিত করিয়াছে তার বিস্তারিত জবানবন্দি প্রদান করিয়াছে। বাংলার সময় আরো থাকছে। সুনামগঞ্জে নদী তীরে বালু উত্তোলনের সময় মাটি চাপা পড়ে 2 নারী শ্রমিকের মৃত্যু। বাংলাদেশ ভারতের বর্তমান 2 সরকারের মেয়াদেই তিস্তা পানি বন্টন সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভী। দুপুরে রংপুরে এক সেমিনার শেষে একথা বলেন তিনি। যখন পর্যন্ত এগ্রিমেন্ট সাইন হবে না, আমাদের যে এক্সিস্টিং অ্যারেঞ্জমেন্ট যেখানে দুই দেশ নিজের পানি যেই ভাগ আছে সেটা আমরা পাচ্ছি আর পেতে থাকবো। এখন কবে সাইন হবে আমাদেরকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন, উনি চেষ্টা করছেন, উনি একটা কনসেনসাস ক্রিয়েট করবেন। এই কনসেনসাস ক্রিয়েট করে তিনি সাইন করবেন। আশা করি এই 2 সরকারের ইলেকশনের আগেই হবে। কয়েক বছর আগেও নীলফামারীর চরাঞ্চলগুলো ছিল দারিদ্র পীড়িত, কিন্তু সময়ের ব্যবধানে তিস্তার বালুচরে এসেছে ব্যাপক পরিবর্তন। মাইলের পর মাইল জুড়ে শুধু সবুজের সমারোহ। সেচ পাম্পের ব্যবহারে ফসল আবাদ করে স্বাবলম্বী হচ্ছেন চরাঞ্চলবাসী। আর ফসল উৎপাদনে কৃষকদের সব ধরনের সহায়তা করেছে কৃষি বিভাগ। নীলফামারীর প্রতিনিধি শাকির হোসেন বাদলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বঙ্গাঞ্চল হিসেবে পরিচিত নীলফামারী ডিমলা ও জলঢাকা উপজেলায় এখন দিগন্ত জুড়ে সবুজ আর সবুজ। দিনের পর দিন ধুধু বালুচরগুলোকে আবাদযোগ্য করে তুলছেন কৃষকরা। এক সময়ের অনাবাদি জমিতে এখন ভুট্টা, চীনাবাদাম, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন শাকসবজি আবাদ করছেন ভূমিহীন সহ স্থানীয় কৃষকরা। এতে স্বাবলম্বী সহ লাভবান হচ্ছেন বলে জানান তারা। ধুধু সর
তার মধ্যে চরের মধ্যে কিছু জমি ভালো ভালো ব্যাগটাক পরে, সেখানে আমরা ভুট্টা বা চীনাবাদাম, আলু এগুলো আবাদ করি। আমরা ওইলে দিয়ে আয় উন্নতি করতেছি, ফসল আলাদা ভালো হইতেছে। ওই নদীতে কোনো পানি নেই, চড়ে ভুট্টা মানে পানি শুকার পর ভুট্টা লাগাছি। ভুট্টার চাষ বর্তমান ভালো হয়েছে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, বীজ ও সার সহ কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। চর অঞ্চলে কৃষকের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ফসলগুলো প্রণোদনা, পুনর্বাসন, রাজস্ব এবং অন্যান্য বিশেষ প্রকল্পের মাধ্যমে কৃষককে বীজ, সার এবং আন্তঃপরিচর্যা বিষয়ে আমরা এগিয়ে যাচ্ছি। নীলফামারীর ডিমলা ও জলঢাকার চরাঞ্চলের 10টি ইউনিয়নের 900 হেক্টর অনাবাদি জমিতে ফসল আবাদ করা হচ্ছে। সময় সংবাদ, নীলফামারী। হলফনামার তথ্য গোপনের অভিযোগ উঠেছে গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযোগ আছে, নিজের নামে কেনা গাড়ি ও বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হলফনামায় গোপন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আতাউর রহমান। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান 2015 সালের ডিসেম্বরে 28 লাখ টাকায় নিজের নামে একটি মোটর কার ক্রয় করেন, কিন্তু 2016 সালে গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে কমিশনে দাখিলকৃত হলফনামায় নিজের মোটর কার, শেয়ার ব্যবসা ও তার নামে বেসরকারি ব্যাংকে জমানো টাকার তথ্য গোপন করেন তিনি। নিজের নামে কেনা হলেও গাড়িটি পরিবারের বলে দাবি আতাউর রহমানের। গাইবান্ধা জেলার অনেক মানুষই জানে যে আমি শেয়ার ব্যবসা করতাম। তাই শেয়ার ব্যবসা করতে গিয়ে আমি আগে থেকে আর্থিকভাবে সচ্ছল ছিলাম, বরঞ্চ শেয়ার ব্যবসায় গিয়ে সেই আর্থিক সচ্ছলতা আরও আমার কমে গেছে। লাভ যদি কোনো সময় হয়, তারপর আর্থিক সচ্ছলতা আরও বাড়বে আমার। জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য গোপনের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন নাগরিক কমিটির। জনপ্রতিনিধিদের একটা জবাবদিহিতার জায়গা যদি তৈরি না হয়, তাহলে দুর্নীতি করে মানুষ পার পেয়ে যাবে এবং দুর্নীতি উৎসাহিত হবে। আমরা সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে মনে করি এইরকম দুর্নীতিকে উৎসাহিত করার কোনো সুযোগ নাই। সেটা নির্বাচন কমিশনে অভিযোগ করার পর সেটা তদন্ত হওয়া উচিত এবং অবশ্যই সেই নির্বাচন বাতিল হওয়া প্রয়োজন। আইনজীবীরা বলছেন, আদালতে মামলা দায়েরের পর তথ্য গোপনের বিষয়টি প্রমাণ হলে নির্বাচিত চেয়ারম্যান পদ হারাবেন। পরাজিত প্রার্থী এটা যদি তাকে চ্যালেঞ্জ করে মামলা করে যে নির্বাচিত হয়েছে তার হলফনামার এই তথ্য, কিন্তু সে গোপন করিয়ে দিছে এই তথ্য, আর এইভাবে সে বহু টাকা খরচ করছে ব্যাংক থেকে, সেই তথ্যটা যদি প্রমাণ হয়, তাহলে সেটা যদি আদালতে উভয় পক্ষের সাক্ষী সাবুতে প্রমাণ আসে, তাহলে তার নির্বাচনটা বাতিল হিসেবে গণ্য হবে। 2016 সালের 28 ডিসেম্বর গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচনে 388 ভোট পেয়ে আতাউর রহমান চেয়ারম্যান পদে নির্বাচিত হন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত হওয়ার পর বড় দু দলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। নিজ নিজ দলের প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় তাদের। আর নির্বাচনী কর্মকৌশল নির্ধারণ করে ভোটের মাঠে এগিয়ে থাকতে চায় আওয়ামী লীগ ও বিএনপি। তরিকুল ইসলামের রিপোর্ট। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক ও বিএনপির নজরুল ইসলাম মঞ্জুর নাম ঘোষণা হয় দুদলের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা। সবশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচিত হলেও জয় ধরে রাখতে এবার প্রার্থিতা পরিবর্তন করে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে মনোনয়ন দিয়েছে দলীয় হাইকমান্ড। অপরদিকে গত নির্বাচনে পরাজিত হলেও এবারও নগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেকের প্রতি আস্থা রেখেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জননেতা তালুকদার আব্দুল খালেককে আবার নমিনেশন দিয়েছে, আমি এটা মনে করি খুলনাবাসীর ভাগ্য। মানুষের এখন আবার পুনরায় একটাই কণ্ঠস্বর উচ্চারিত হচ্ছে যে তালুকদার খালেককে আমরা আবার ভোট দিতে চাই এবং আগামী দিনে তাকে বিজয়ী করে খুলনার মানুষ শেখ হাসিনাকে খুলনার সিটি কর্পোরেশনের চাবি উপহার দেবে। মানুষের জেল থেকে শুরু করে আজকে হসপিটাল পর্যন্ত যেখানে যান না কেন নজরুল ইসলাম মঞ্জুর অবদান সবখানে রয়েছেন। জননেতা জনাব নজরুল ইসলাম মঞ্জুকে মনোনয়ন দেওয়ার কারণেই আজকে খুলনার মানুষ উৎফুল্ল। যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিশাল ভোটের ব্যবধানে নজরুল ইসলাম মঞ্জুকে নির্বাচিত করবেন বলে আমরা বিশ্বাস করি। এদিকে বড় দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর নাম ঘোষণার পর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে ভোটারদের কথায়। এরই মধ্যে তারাও হিসেব করছেন ভোট অঙ্কের। নগরবাসীর মৌলিক অধিকারের দাবিও উত্থাপিত হচ্ছে জোরে সোরে। বিশেষ করে জলবদ্ধতা যে সমস্যাটা, এই সমস্যাটা যে ওভারকাম করবে সেরকম একজন মেয়রকে আমরা আশা করি। আমরা এমন একজন প্রার্থী চাই
যিনি আমাদের নগরবাসীর সেবা বা উন্নয়নমূলক কাজ করতে পারেন। বিভিন্ন ছোট গলি রাস্তায় সবসময় ময়লা আবর্জনা ভরা থাকে, এইটা যেন না থাকে, এইটা মেয়র সবসময় খেয়াল করবে। 2013 সালে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনি প্রায় 63,000 ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেককে পরাজিত করেছিল। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। গাজীপুর সিটি কর্পোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের 6টি মৌজা অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। আদালতে এই রিটটি দায়ের করেন সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ABM আজহারুল ইসলাম সুরুজ। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন হবে আগামী 15ই মে। 57টি সাধারণ ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত। গত 4 মার্চ সিটি কর্পোরেশনের সীমানা নিয়ে গেজেট জারি করা হয়। এতে শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ বড়বাড়ি, ডোমনা, শিবরামপুর, পশ্চিম ও দক্ষিণ পানিশাইলকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় নির্বাচনকে ঘিরে মাগুরা 1 আসনে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে বড় 2 রাজনৈতিক দল। নিজেদের দুর্গ হিসেবে পরিচিত আসনটিতে জয়ের ধারাবাহিকতা নিয়ে আশাবাদী আওয়ামী লীগ। তবে আগামী নির্বাচনে চমক দেখাতে চায় বিএনপি। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নেতৃত্ব নির্বাচনে নানা হিসেব নিকেশ ভোটারদের। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শ্রীপুর উপজেলা ও মাগুরা সদর উপজেলার 2টি পৌরসভা ও 18টি ইউনিয়ন নিয়ে মাগুরা 1 আসন। এখানে বরাবরই আওয়ামী লীগের আধিপত্য। 1996 সালে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী। পরের নির্বাচনে জয় পায় বিএনপি। 2008 সালে আবারও জয় ফেরে আওয়ামী লীগ। সবশেষ নির্বাচনেও জয় ধরে রাখে দলটি। এই অবস্থায় আগামী নির্বাচনেও আসনটি নিজেদের দখলে রাখা নিয়ে আশাবাদী আওয়ামী লীগ। যথেষ্ট উন্নয়নমূলক কাজ হয়েছে এবং এই উন্নয়নমূলক কাজের নেতৃত্ব দিয়েছে আমাদের সাইফুজ্জামান শেখর সাহেব। সমাজ তাকেই চায়, আমরাও তাকে চাই। তো তারপরেও জননেত্রী বিচক্ষণ ব্যক্তি, উনি যাকে নমিনেশন দেবে আমরা তার পক্ষেই আমরা নৌকা মার্কায় কাজ করব। 1979 ও 2001 ছাড়া আর কোনো নির্বাচনেই জয় পায়নি দেশের অন্যতম বড় দল বিএনপি। তবে অভ্যন্তরীণ কোন্দলে মাঠের রাজনীতিতে পিছিয়ে থাকলেও আগামী নির্বাচনে হেভিওয়েট প্রার্থী দিতে চায় দলটি। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ যদি নির্ভয়ে ভোট দিতে পারে, স্বাধীনভাবে ভোট দিতে পারে, মাগুরা 2টি আসনেই বিএনপি প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। শুধু রাজনৈতিক দল নয়, ভোটের হিসেব নিকেশে ব্যস্ত ভোটাররাও। সর্বকনিষ্ঠভাবে সবার সাথে একত্রিত হয়ে কাজ করতে পারে এমন একজন নেতৃত্বই আমরা সর্বসময় আশা করি, যার নেতৃত্বে আমাদের সমাজ থেকে মাদক নির্মূল হবে, আমাদের সমাজের যুবকেরা মাদক থেকে দূরে থাকবে। মাগুরা 1 আসনের ভোটার 3,57,000। সময় সংবাদ, মাগুরা। মাগুরা 1 আসনের স্থানীয় রাজনীতি নিয়ে বিস্তারিত থাকছে রাত 8টার নির্বাচন সংবাদে। পহেলা বৈশাখ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বুটিক শিল্পীর কারিগররা। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে লাল আর সাদা রঙের মিশ্রণে বিভিন্ন ডিজাইনের কাপড় তৈরি করছেন তারা। আর তরুণীদের পছন্দ হাতে তৈরি দেশীয় ঐতিহ্যের শাড়ি ও 3 পিস। নুরজামাল আতিকের ক্যামেরায় আরো জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। উৎসবকে সামনে রেখে সব বয়সী মানুষ চায় নিজেকে আকর্ষণীয় সাজে সাজাতে। শিশু, মহিলা আর তরুণীদের কথা মাথায় রেখে ফ্যাশন হাউসগুলো তৈরি করছে বৈশাখের শাড়ি, 3 পিস, সালোয়ার কামিজ সহ বাহারি সব পোশাক। এতে ব্যস্ততা বেড়ে গেছে বুটিক শিল্পের কারিগরদের। দিনরাত কাজ করে বিভিন্ন রং আর কারুকাজের মাধ্যমে তারা তৈরি করছেন দেশীয় সব পোশাক। শাড়ি 3 পিস, বাচ্চাদের 3 পিস, আপনার কটন শাড়ি, সিল্কের শাড়ি, এগুলো বৈশাখের জন্য কাজ করতেছি আর কি। বেসিক্যালি যে কাজগুলো এখন মার্কেটে চলতেছে আমরা ওই ধরনের কাজগুলোই করতেছি কাস্টমারের চাহিদা পূরণ করার জন্য। আমাদের শ্রমিকরা খুবই পরিশ্রম করছে রাত দিন। আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি শোরুমে আমাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে দেওয়ার জন্য। পয়লা বৈশাখে যেহেতু গরম থাকবে সে কারণে সুতি কাপড়ের চাহিদা থাকে সবচেয়ে বেশি। সেটা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে ভারী রঙের পোশাক। এখন স্টিচ প্রোডাক্টের ডিমান্ডটা বেশি। এখন সবাই চাচ্ছে রেডি পোশাকটাই যেন বেশি দিতে পারি আমরা, এটারই অর্ডার বেশি আসছে। আমরা সব সময় সুতি কাপড়টাকে প্রাধান্য দিই, সেটা
শাড়িতে হোক, পাঞ্জাবিতে হোক, কিংবা সালোয়ার কামিজে হোক, বাচ্চাদের কাপড়ে হোক। বৈশাখে নিজেকে আকর্ষণীয় সাজে সাজাতে হাতের তৈরি দেশীয় ধাঁচের পোশাকই প্রথম পছন্দ তরুণীদের। পহেলা বৈশাখ বলতেই সবাই বুঝে হচ্ছে গিয়ে সাদা আর লাল কালারের একটা কম্বিনেশন থাকবে, তাই না? আর এখন দেখা যাচ্ছে একটু হাতের কাজ হলে দেশীয় যে ছোঁয়াটা ওটা থাকলে একটু আরো ভালো লাগে। কালারফুল কিছু নেওয়ার জন্যই আসা। এটা সবার তো কাপড় চোপড় থাকে, বাট কালারফুল কিছু পাওয়ার জন্য, বৈশাখে পরার জন্যই আসলে এটা আসে। আর সব ধরনের গ্রাহকের কথা মাথায় রেখে দামও রাখা হচ্ছে ক্রেতাদের আয়ত্তের মধ্যে। আমরা লালের কম্বিনেশনটাকে মাথায় রাখছি এবং ইয়াং জেনারেশনটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি। এখানে দামটাও খুব রিজনেবল রাখছি। শুধুমাত্র পহেলা বৈশাখকে কেন্দ্র করে বুটিক হাউসগুলোতে 15 থেকে 20 কোটি টাকা ব্যবসা হবে বলে আশা ব্যবসায়ীদের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বৈশাখ মানেই বাংলা নতুন বছরের প্রাণ সঞ্চার, তাই 1424কে বিদায় জানিয়ে নববর্ষ 1425কে স্বাগত জানাতে শেষ সময় প্রস্তুতিতে ব্যস্ত বগুড়ার সাংস্কৃতিক কর্মীরা। দিনটিকে রাঙিয়ে তুলতে রংতুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন হরেক রকমের শিল্পকর্ম। সাংস্কৃতিক কর্মীরা জানান, বৈশাখ বরণে মঙ্গল শোভাযাত্রায় বহন করার জন্য তৈরি করা হচ্ছে মুখোশ, পেঁচা, ফুল ও পাখি সহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। এসব আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার হারানো সংস্কৃতি, ঐতিহ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা হবে। এতে অংশ নেবেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা সহ সব শ্রেণী পেশার মানুষ। আর দিনটিকে উৎসব মুখর করে তুলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। আমরা রাজপথ থেকে শুরু করে বাংলার অলিগলি মেঠোপথ অবধি যত রকম করে যত আঙ্গিকেই বৈশাখ পালন করি না কেন, আমাদের প্রাণের উন্মাদনার আবেশ কিন্তু এক। প্রথম মূল আকর্ষণ হচ্ছে আমরা বগুড়ার ট্রেডিশনকে দেশবাসীকে জানাতে চাই, তাই বগুড়ার যে বিখ্যাত দই সেই মোটিভটা আমরা প্রথম মূল আকর্ষণ হিসেবে রাখছি এবার। আর দ্বিতীয় মূল আকর্ষণ হচ্ছে আমাদের পেঁচা। বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার জন্য আমাদের এই মোটিভেশনগুলো তৈরি করা। আমরা বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতি, কৃষ্টি এগুলোর দিকে লক্ষ্য রেখে যাতে যথাযথ মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা সম্ভব হয়, এজন্য জেলা প্রশাসন থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেখছেন বাংলার সময়। সুনামগঞ্জে নদী তীর থেকে বালু উত্তোলনের সময় মাটি চাপা পড়ে 2 নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার ডলুরা এলাকায় দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, চলতি নদীতে বালু উত্তোলন করতে যায় বেশ কয়েকজন শ্রমিক। হঠাৎ নদী পাড়ের মাটি ধসে পড়ে। এ সময় মাটি চাপায় রহিমা বেগম ও আলেখা খাতুন নামে 2 জনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত 2 জনই সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বাসিন্দা বলে জানায় পুলিশ। নদীতে দিয়ে কাজ করতাম, বুঝতাম। আমি আসলাম ফুজাত, আর আমার স্ত্রী আছেন গাতের ভিতরে, বালু ভরা, উনি মারা গেছে। চলতি নদীতে ফাতর তুলতে গেছিল, মাটির চান ভাঙ্গা ভইরা সে মারা গেছে। মাটি চাপা পরে 2 জনই মারা গিয়েছে। একজনের নাম আলেখা বেগম, তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আর একজনের নাম রহিমা বেগম, এবং ওই 2টা ডেড বডি এখন আমাদের হেফাজতে আছে। বগুড়ায় নিখোঁজের একদিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের মাটিডালি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন অটোরিকশা চালক সাইদুর রহমান। স্থানীয় একটি মাঠে গলাকাটা লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন সাইদুরের স্বজনরা। কক্সবাজারে বিপুল অস্ত্র ও গুলিসহ 7 সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। দুপুরে কক্সবাজার সদরের গোমাতলি এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, সন্ত্রাসীরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে স্থানীয় লবণের মাঠ ও চিংড়ির ঘেরে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে সেখান থেকে 7 জনকে আটক করা হয়। এ সময় মাটির নিচ থেকে 11টি আগ্নেয়াস্ত্র ও 19 রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। বান্দরবানে পহেলা বৈশাখে মারমা সম্প্রদায়ের সাংঘ্রাই উৎসব উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
শহরের পুরাতন রাজার মাঠে চলছে প্যান্ডেল তৈরির কাজ। আগামী 13ই এপ্রিল সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে 4 দিনের এই সাংঘাই উৎসব। এদিকে উৎসবকে ঘিরে মার্কেটগুলোতে চলছে নতুন পোশাক বিক্রির ধুম, আর বেচা কেনা ভালো হওয়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরাও। আগামী 16ই এপ্রিল সন্ধ্যায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে 4 দিনের এই আয়োজন। উৎসবকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। তেরো তারিখ সকাল 8:30টায় আমরা মঙ্গলময় শোভাযাত্রার মাধ্যমে আমাদের সাংগ্রাই আমরা সূচনা করতে যাচ্ছি। আমার মেয়ের জন্য আমি জামা নিছি, ছেলের জন্য শার্ট প্যান্ট, আমার নিজের জন্য ভালো দেখে কাপড় কিনছি। আমি কেনাকাটার পর মেয়েরা জুয়েলারি বেশি কেনাকাটা করে আমি ওইগুলো কালেকশন করে রাখছি। সাংগ্রাই উপলক্ষে আমাদের বেশ কিছু আইটেম আছে, আর তার সাথে বাংলা নববর্ষের জন্য কিছু বুটিক্সের আইটেমও ছিল। যথেষ্ট পরিমাণের মতো সেল হচ্ছে। পুলিশের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে বাংলা নববর্ষ উপলক্ষে। এখানে সাদা পোশাকে আমাদের ডিউটি থাকবে, আমাদের মোটামুটি 3 স্তরে নিরাপত্তা ডিউটি থাকবে। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আগামীকাল সারা দেশে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেয়া হবে না বললেন ওবায়দুল কাদের। কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় 8 জন নিহতের মামলায় বেগম জিয়ার জামিন নামঞ্জুর। তার ঘাড় ও কোমরের হাড়ে কিছু সমস্যা আছে জানালেন মেডিকেল বোর্ড প্রধান। পথনির্দেশক বয়াবাতি না থাকায় কালবৈশাখী মৌসুমে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দেশের নদীপথ। বিআইডব্লিউটিএ কে কঠোর হওয়ার তাগিদ, প্রস্তুতি রয়েছে জানালেন নৌমন্ত্রী। ধামরায়ে বাসে পোশাক শ্রমিককে ধর্ষণ মামলায় গ্রেফতার 5 জন 3 দিনের রিমান্ডে। সিলেটে মা ছেলে হত্যায় গৃহকর্মী তানিয়া ও তার স্বামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা প্রস্তুতি। নববর্ষে নতুন পোশাক কিনতে বুটিকগুলোতে ক্রেতাদের ভিড়। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।